হিন্দুত্ববাদী উগ্র বিজেপি সরকারের প্রত্যক্ষ মদদে তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে আপনার একটা ঠুনকো মামলায় আমরা দেখলাম, একটা ঠুনকো মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। একদিকে যেমন সারা বাংলাদেশকে তারা কন্ট্রোল করেছে, অন্যদিকে আওয়ামী লীগকেও কিন্তু তারা কন্ট্রোল করেছে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে কাজে লাগিয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি কতখানি এগোচ্ছে আপনার পর্যবেক্ষণ কি বলা হয়? আপনাকে অসংখ্য ধন্যবাদ যে জুলাইয়ের আলোচনা থেকে একবারে ডাইরেক্ট আমাকে পররাষ্ট্র নীতির আলোচনায় নিয়ে গেলেন, যেটা আমার বলা চলে যে আমার ডোমেইনের মধ্যে। দেখুন, গেল 17 বছরে আমরা কি দেখতে পেয়েছি, ধীরে ধীরে রাষ্ট্র ব্যবস্থা ভারতের হেজিমনির আন্ডারে চলে গেল। আমরা ভারতের সিদ্ধান্ত ছাড়া একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করবার পর্যন্ত অধিকার আমরা হারালাম ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী সম্পর্কের কারণে। এবং যতবারই উদ্যোগ নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা দুনিয়ার পক্ষ থেকে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, ততবারই কিন্তু ভারতের কাছ থেকে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে বাধাপ্রাপ্ত হয়েছে। আপনার এই বাধাপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রটিকে আপনাকে জানতে হবে। 1/11-এর পর সারা দুনিয়া জুড়ে যে সন্ত্রাসের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই অনন্ত যুদ্ধের পার্টনার হিসাবে দক্ষিণ এশিয়ার অভিভাবকত্ব পেলেন ইন্ডিয়া, ভারত। এবং তারই হাত ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ছত্রছায়ায় এই উপমহাদেশে প্রত্যেকটি রাষ্ট্রে ভারতের ডমিনেন্স প্রতিষ্ঠিত হতে থাকলো, ভারতের পছন্দনীয় সরকার প্রতিষ্ঠিত হতে থাকলো শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, সবগুলো রাষ্ট্রে। তো এই যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ, এটা তো এক বছরে শেষ হবার কথা না, এটা একটা দশক ধরে চলেছে। আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের পর থেকে আমরা বলা শুরু করেছি যে সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধ শেষ হলো। কিন্তু এর যে ইম্প্যাক্ট, এর যে প্রভাব, এর প্রভাবে এখানে একটা সিস্টেমেটিক ফ্যাসিজম, এখানে একটা হাইব্রিড রেজিম এখানে ইমার্জ করলো শেখ হাসিনার নেতৃত্বে। সেই সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যে যুদ্ধ, এই যুদ্ধের স্থানীয় প্রতিনিধি বা স্থানীয় মহাজন হিসাবে শেখ হাসিনা আবির্ভূত হলেন, যে তিনি এই সন্ত্রাসের বিরুদ্ধে যে অনন্ত যুদ্ধ, ইসলামপন্থীদেরকে পেটানো বা ইসলামপন্থীদের সাথে যারা সম্পর্ক রেখেছে, বিশেষ করে বেগম খালেদা জিয়াকে সন্ত্রাসবাদের নেত্রী, জঙ্গিবাদের নেত্রী বলে বলে ইনু যে পার্লামেন্টে কথাগুলো বলতো, নেরেটিভ দাঁড় করালো। এই নেরেটিভ দাঁড় করিয়ে করিয়ে জিনিসটাকে স্বাভাবিকীকরণ করা হলো। স্বাভাবিকীকরণ করার পরে আমরা কি দেখলাম, আমরা মনে করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে হয়তো গ্রেপ্তার করার মতন সাহস এই আওয়ামী লীগ সরকার দেখাবে না। কিন্তু হিন্দুত্ববাদী উগ্র বিজেপি সরকারের প্রত্যক্ষ মদদে তিনবারের প্রধানমন্ত্রী স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে আপনার একটা ঠুনকো মামলায় আমরা দেখলাম, একটা ঠুনকো মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। সেদিন কিন্তু সাংবাদিক হিসাবে আমার ছোট্ট একটা ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। আমি মনে করি এটা আমার হিস্টোরিক একটা মানে আমার দায়িত্ব আমি পালন করেছি। সেদিন জাতিসংঘের ডায়াসপোরায় আমি কিন্তু সেই প্রশ্নটি রেজ করেছিলাম যে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে রাজনীতি থেকে তাকে চিরতরে নিঃশেষ করবার জন্য, তারেক রহমানকে নিঃশেষ করবার জন্য। তারপরে বাংলাদেশে যে ভয়ের সংস্কৃতি চলছিল, সেই ভয়ের সংস্কৃতির অংশ হিসাবে আমার পরিবারের উপর নির্মোহ নির্যাতন, আমার গ্রামের বাড়িতে ডিজিএফআই, এনএসআই, ডিবি আমার আত্মীয় স্বজনকে যেভাবে ফোন করা শুরু করলো, এই ধারাবাহিকতা কিন্তু শুধু আমার একজনের পক্ষে হয় নাই। সে এই ভয়ের সংস্কৃতি তৈরি করতে করতে এমন একটা জায়গায় নিল, আপনি কিভাবে চিন্তা করবেন, এই চিন্তার স্বাধীনতাও কিন্তু কেড়ে নেওয়া হলো। ফেসবুকে আপনি লেখার কারণে 14 বছর 7 বছর জেল হয়েছে, অনেকে ফিজিক্যালি অ্যাসাল্ট হয়েছেন। তো এই বাস্তবতায় এই সবগুলো হয়েছে কিন্তু ভারতের যে হেজিমনি, ভারতের যে ডমিনেন্স এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার মধ্য দিয়ে সে তার করিডোর নিশ্চিত করলো, জল, স্থল, আকাশ পথে। এই করিডোর নিশ্চিত করবার মধ্য দিয়ে সে তার ব্যবসায়িক যে 7 সিস্টারে
তার যে আপনার বিদ্যুৎ কেন্দ্র স্থাপন থেকে শুরু করে বড় ধরনের ইনফ্রাস্ট্রাকচার করবার যে রাস্তা করিডোর এই বাংলাদেশের মধ্য দিয়ে করলো। ইভেন দো আপনি বড় বড় নিয়োগের ক্ষেত্রেও সেখানে দেখা গেল শেখ হাসিনা চেয়েছেন, কিন্তু পার্শ্ববর্তী দেশের পররাষ্ট্র দপ্তর চাননি, পার্শ্ববর্তী দেশের ডিপ স্টেট চাননি বলে শেখ হাসিনা পর্যন্ত নিয়োগ দিতে পারেননি। আমরা এমনও দেখেছি 2018 সালে বাধ্য করা হয়েছে, পার্শ্ববর্তী দেশ থেকে তালিকা দেওয়া হয়েছে তাকে নমিনেশন দিতে হবে। একদিকে যেমন সারা বাংলাদেশকে তারা কন্ট্রোল করেছে, অন্যদিকে আওয়ামী লীগকেও কিন্তু তারা কন্ট্রোল করেছে। এই পরিস্থিতির মধ্য দিয়ে একটা অরাজক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যেমন বাংলাদেশ ব্যাংক থেকে আপনার হ্যাক করে টাকা নিয়ে গেল, পাশাপাশি আবার ব্যাংক ডাকাতি করা হলো, এই আপনার রাশিয়ান স্টাইলে একটা অলিগার্ক সোসাইটি গড়ে তোলা হলো। ব্যাংক ডাকাতির মধ্য দিয়ে মানে আমি আটকে উঠি যে কিভাবে সম্ভব যে রাষ্ট্রীয় ছত্রছায়ায় বছরের পর বছর ব্যাংকগুলোকে খালি করা হলো, কোনো ধরনের শব্দ পর্যন্ত করা গেল না। তো এই সব কিছু কিন্তু হয়েছে ভারতের প্রত্যক্ষ মদদে, যার ফলশ্রুতিতে ওই যে ডক্টর ইউনূস সাহেব আমাদেরকে বলেছিলেন ভারতের সাথে একটি ইন্টারভিউতে যে বাটন রিসেট করা, এই শব্দটা এর মধ্য দিয়ে আমি মনে করি জুলাই বিপ্লবের একটি অন্যতম যে অ্যাচিভমেন্ট আমি মনে করি যে ইয়েস নাও উই ক্যান স্পিক, বিবিসি কে বলেছিলেন, নাও উই ক্যান স্পিক। আজকেও আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়ে কথা বলেছি, ভারতের হেজিমনি নিয়ে, আমাদের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে আমি কথা বলেছি, খুব সাহসের সাথে কথা বলেছি। এই জুলাই অভ্যুত্থানের স্পিরিটে আমাদের পররাষ্ট্রনীতি এই মুহূর্তে মানে কতটা এগোচ্ছে এই গত এক বছরে আপনার বিশ্লেষণ কি বলবেন? আমি মনে করি যে এটা ভালোভাবেই এগিয়েছে। ভারতের প্রভাব মুক্ত থেকেই বর্তমান প্রফেসর ইউনূসের সরকার এগুচ্ছেন। তারা চায়নার সাথে সম্পর্ক ডেভেলপমেন্ট করছেন, পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও তারা আমাদের অন্যতম উন্নয়ন অংশীদার হিসাবে সেখানে এই প্রফেসর ইউনূসের সরকার রাখছেন, এবং এইটাই হওয়া উচিত বাংলাদেশের নীতি। আমরা একদিকে ঝুঁকে গেলে কিন্তু আমাদের চলবে না, কারণ